এই ঝড় তুফানের মাঝে তুই এই ঘাটের পাড়ে বসে বসে কি করছিস বল তো? বাড়ি যাবি না? হ্যাঁ, এই তো আর কয়টা এঁঠো বাসন আছে, ওগুলো ধুয়ে বাড়ির দিকে চলে যাব। অনেক জলদি জলদি কাজ করছি। তোর কি খবর বল তো? কতদিন দেখি না তোকে। আমার আর কি খবর থাকবে, পুরা কপাল। সৎ মাঝে কি অত্যাচার করে, আমার গা অনেক জ্বর। তারপর এই ঝড় তুফানের মাঝে আমায় জল ভরতে পাঠিয়ে দিল। কি অমানুষ! তোর সৎ মাও তো তোকে কত অত্যাচার করে বল সখী। না রে, আমার সৎমা কোনো দিন আমার মায়ের অভাব আমায় বুঝতে দেয়নি। আমায় ভীষণ ভালোবাসে। এমন মা পেয়ে আমি সত্যি গর্বিত সখী। তুই মন খারাপ করিস না একদম। আর মিথ্যে কথা বলতে হবে না। তুই যে কত ভালো মেয়ে, নিজের সৎমা নিয়ে কখনো খারাপ কথা বলিস না। আচ্ছা, এবার আমি জলদি বাড়ি যাই। আমার ছাতাটা মনে হচ্ছে এবার উড়েই যাবে। এই যে নবাব নন্দিনী, কোনো খোঁজ খবর আছে? সে কখন কয়টা কাপড় আর থালা বাসন ধুতে পাঠিয়েছি, এতক্ষণ কেন লাগলো শুনি? মা, বাহিরে অনেক জোরে ঝড় তুফান হচ্ছে, তাই আমার কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল আর কি। এই যা। হুম, বললেই হলো নাকি? ঘাটের পাড়ে নিশ্চয়ই কারোর সাথে আড্ডাবাজিতে মেতেছিস, সেই জন্য এত দেরি হলো। সে কখন কই মাছগুলো বের করে রেখেছি, এগুলো কখন কুটে বেছে রাঁধবি বলতে শুনি? কত বেলা হলো? তুমি চিন্তা করো না মা, আমি কিছুক্ষণের মাঝে কুটে বেছে কই মাছ ভাজা আর গরম গরম খিচুড়ি রান্না করে রাখবো। এই বৃষ্টির মাঝে এসব খেতে দারুণ জমে যাবে, তাই না মা? বলো বলো। না না, ওসব খিচুড়ি টিচুড়ি খেলে তোর বাপের অম্বল হয়। এক কাজ কর, নিরামিষ পোলাও রান্না করবি, হালকা একটু ঘিও দিবি। এবার যা, জলদি গিয়ে রান্নাটা বসা। বাহ বাহ, এই বৃষ্টির দিনে কই মাছ ভাজা আর নিরামিষ পোলাও, ঠিক যেন অমৃত। নন্দিনী মা, জলদি আয়, খেতে বস আমাদের সাথে। তা বলছি যে, কয় টাকা রোজগার করো যে এইটুক খাবারের মাঝে ওই পোড়ামুখীটাকে আবার ভাগ দিতে চাইছো? চুপচাপ খাও, এগুলো শুধু আমাদের জন্য রান্না হয়েছে। ও গত রাতের বাসি ভাত খাবে। মা, তুমি বাবার সাথে ঝগড়া করো না। ও বাবা, আমার কই মাছ খেতে ভালো লাগে না, তাই আমি নিজে থেকেই খাচ্ছি না। বাবা, তোমরা খাও। হয়েছে হয়েছে, আর ভালো মানুষই দেখাতে হবে না। পিঠ পিছে নিশ্চয়ই তুই তোর বাবার কাছে কান ভরেছিস। তোর তো কাজই একটা, সারাদিন শুধু আমার সংসারে আগুন লাগানো। চুপ করো সুধা। আমার মা মরা মেয়েটা কত অসহায়, কত আশা করে তোমায় বিয়ে করেছিলাম আমার মেয়েটাকে একটু ভালোবাসবে বলে। সে একটা নতুন মা পাবে, কিন্তু তুমি তাকে সবসময় শত্রুর চোখে দেখো। এই হতচ্ছাড়ি জন্মের পর নিজের মাকে গিলে খেয়েছে, এবারে গোটা সংসারটাকে গিলে খাওয়ার ঠেকা নিয়ে রেখেছে। তা বলছি, আমাদেরও একটা মেয়ে আছে, বোবা, তার কথা কি কখনো এভাবে ভেবেছো? আমায় ছেড়ে তুমি কোথায় গেলে মাগো? তোমায় ছাড়া কেউ ভালোবাসে না তো মাগো গো মা। আমার মা, আমার মা। পেন নাম নিবেন জমিদার বাবু? আপনার জন্য আমার বাগানের মিষ্টি মিষ্টি আম এনেছি, পুরাই মধু মধু। খেয়ে দেখবেন একবার। এরকম আম, শরবত, সবজি দিয়ে আর কয়দিন বলো তো সুধা? তোমার স্বামী সেই কয়দিন হলো আমার থেকে টাকাগুলো ধার নিয়েছে, কবে ফেরত দেবে শুনি? এভাবে কিন্তু আর হচ্ছে না কিন্তু। মার্জনা ক্ষমা করবেন জমিদার বাবু, আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা কি। তার উপর কয়দিন যে পরিমাণ ঝড় বাদল গেল, সেই জন্য আমার স্বামীর আর্থিক অবস্থা আরও ভেঙে গেছে। আমি শুনেছি তোমার বড় মেয়ে দেখতে ভীষণ সুন্দরী, তার চুলগুলো যেন ঠিক স্বর্গের কোনো এক পরীর মতো। আমি তাকে যদি বিয়ে করতে পারি তাহলে তোমাদের সমস্ত ঋণ আমি ক্ষমা করে দেব, বুঝেছ সুধা? এবার বলো। এ এ এ এ তো অতি অতি উত্তম প্রস্তাব জমিদার বাবু। আমাকে 2টা দিন সময় দিবেন, আমি দেখছি বিষয়টা। এসব তুমি কি বলছো? ওই জমিদার ইতিমধ্যেই চারটে বিয়ে করেছে, তার কাছে আমার ওইটুক মেয়েকে আমি কি করে তুলে দিতে পারি কয়টা টাকার জন্য? দরকার হলে আমি জমি বিক্রি করে জমিদারের সমস্ত টাকা শুধিয়ে দেব, তারপরও এটা সম্ভব না।
সম্ভব না বললেই হলো, সব কিছু এক মেয়ের পিছনে বেচে দিতে চাইছো। আমাদের ঘরে যে আরেকটা মেয়ে আছে, বোবা, কথা বলতে পারে না, তার কথা কখনো ভেবে দেখেছো? এই সুযোগে জমিদার আমাদের সমস্ত ধারগুলোও তো ক্ষমা করে দিবে, অনেক টাকাও দিবে, বুঝেছো? আমায় তুমি ক্ষমা করো সুধা, আমি তোমার এই কথা রাখতে পারলাম না। তুমি আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছো, কিন্তু আমি ওর নিজের বাপ, আমি ওর সাথে এই বড় অন্যায় করতে পারি না। এটা হতে পারে না। আমি আমার দুই মেয়েকেই সমান ভালোবাসি। তুমি তুমি দয়া করে চুপ করো। আমি কোনো কথা শুনতে চাই না। যদি আমার কথা তুমি না শুনো, তাহলে কালকে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের মরা মুখ দেখবে তুমি। বাবা, হঠাৎ তুমি এখানে? তোমার কি শরীর খারাপ করছে? তোমার কি খিদে পেয়েছে বাবা? না রে মা, না, আমি কিচ্ছু খাবো না। তবে তোর সৎ মা তোকে গিলে ফেলার পরিকল্পনা করছে। তুই কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে ওই দুষ্টু জমিদারের সাথে তোকে বিয়ে দিয়ে দিবে। এসব তুমি কি 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 বলছো বাবা? আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? তোমরা ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গায় তো নেই বাবা। এসব বলো না। আমি চুপ কর মা, চুপ কর। আমায় তুই ক্ষমা করে দে। আমি বাবা হিসাবে ব্যর্থ। তবে এই মুহূর্তে তোকে বাঁচানোর আর কোনো উপায় নেই। ওই লম্পট জমিদারের সাথে তোর বিয়ে হলে তুই টাকা পয়সা অনেক পাবি, কিন্তু কোনো দিন সুখী হতে পারবি না। তুই কাল সকালে এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যা। পরদিন সকাল হবার সঙ্গে সঙ্গে নন্দিনী তার জন্মভূমি ছেড়ে রূপনগর গ্রামে চলে যায়। সেখানে একটি গাছতলে শান্ত মনে বসে বলতে থাকে, চলতে চলতে আরেক গ্রামে চলে এলাম, কিন্তু এখন আমি কোথায় যাব? কে আমায় আশ্রয় দিবে? নাকি এই গাছতলে বসে বসে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? হে বিধাতা, আমার কপালটা কেন এমন? তখনই কাঠুরিয়া বাবলু সেখানে এসে হাজির হয়। তুমি কে? তোমাকে তো এর আগে গ্রামে কোনোদিনই দেখিনি। তুমি কি নতুন এসেছো এই গ্রামে? কোনো বিপদ হয়েছে তোমার? আমায় বলতে পারো। আমি আমি আর কি বিপদে পড়তে পারি? আমি হলাম এমন এক হতভাগী যে সমুদ্রের দিকে এগোলে সমুদ্রও শুকিয়ে যায়। আমার যে কোথাও জায়গা নেই। এরপর নন্দিনী তার সমস্ত ঘটনা বাবলুর কাছে বলে কাঁদতে থাকে। তোমার যদি আপত্তি না থাকে, তোমাকে আমি আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। সেখানে আমার বৌদি আছে, সে তোমার দেখাশোনা করতে পারবে। এই জায়গায় থাকাটা নিরাপদ নয় একা একা। এইসব আপনি কি বলছেন? চিনি না, জানি না। প্রথম দেখার পরিচয়ে আমি কি করে আপনার বাড়িতে যেতে পারি? পরে যদি আপনি আমার সর্বনাশ করে দেন। না না না, এ হতে পারে না। আমি এখানেই থাকবো। আমার যাই হোক। আমি বুঝতে পারছি তোমার ভয় পাওয়াটা একদমই স্বাভাবিক। তবে তোমার যদি আপত্তি না থাকে, আমি এই মুহূর্তে মন্দিরে গিয়ে তোমায় বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদায় আমার বাড়িতে নিয়ে রাখতে চাই। কোনো দিন তোমায় আমি ধোকা দিব না, বিশ্বাস রাখো। এমন প্রস্তাব শুনে নন্দিনী ভীষণ অবাক হয়, কিন্তু কোনো উপায় না দেখে নন্দিনী রাজি হয়ে যায়। অবশেষে বাবলুর সাথে তার বিয়ে হয়ে যায়। কে রে বাবলু, তোর সাথে এটা কে রে? দেখতে তো একেবারে নতুন বইয়ের মতো লাগছে। তুই না একটু আগেই কাজে গেলি, এখনই ওটা কাকে ঘরে নিয়ে এলি? তোলা বৌদি, এই মেয়েটির নাম নন্দিনী। ও ভীষণ অসহায়, তাই আজকে ওকে আমি এই গ্রামের মন্দিরে বিয়ে করেছি। ও আমার স্ত্রী বৌদি। এইসব কি অলক্ষণে কথা বলছিস ভাই? তোর ঘরের বউ থাকতে তুই আরেকটা বিয়ে করে নিলি ভাই? হ্যাঁ গো, ওনারা এসব কি বলছে? ঘরের আগের থেকে বউ ছিল মানে? নন্দিনী, তাড়াহুড়োর মাঝে অনেক বড় একটি সত্য তোমায় আমার বলা হয়নি। আমি পরে সবটা খুলে বলবো তোমায়। কি সাংঘাতিক সতীন তোর! এখন থেকে অভিনয় শুরু। নিজের রূপ যৌবন দেখে আমার আলা বোলা দেওরটাকে ফাঁসালো রে, ফাঁসালো। হা বিধাতা! না দিদি, বিশ্বাস করুন, আমি আগে থেকে এসব কিছুই জানতাম না। উনি আমার কাছে বিষয়টা... চুপ করো না, এখন আর চিল্লাপাল্লা করে কি দরকার? আমার স্বামী যখন নিজের ইচ্ছায় নতুন একটা বিয়ে করেছে, পরের মেয়েকে দোষ দিয়ে কী লাভ? বোন, আসো ঘরে আসো। আজকে থেকে এটাকে নিজের বাড়ি ভাববে।
তুমি আমায় কথা দিয়েছিলে কোনো দিন আমায় ধোকা দিবে না, অথচ জীবনের শুরুটাই তুমি করলে ধোকা দিয়ে। তুমি কেন আমায় বললে না যে তোমার আগে একটি বউ ছিল? দেখো, তোমাকে প্রথম দেখায় আমার ভীষণ ভালো লেগে গিয়েছে নন্দিনী। তার উপর আমার বড় বউ আমাকে 10 বছর হলো বিয়ের, একটা সন্তানের মুখও দেখাতে পারিনি। তোমাকে দেখে মনে হয়েছে তুমি আমার জীবনের সে সকল সুখ ফিরিয়ে দিতে পারবে যা বড় বউ আমায় দিতে পারেনি। আমি সেই জন্য তোমাকে প্রথমেই কিছু বলার সাহস পাইনি। যদি তুমি রাজি না হও। না, এভাবে জেনে শুনে একটা অসহায় মেয়ের সংসারে আমি সতীন হয়ে থাকতে পারবো না। আমি চলে যাব। আর তুমি আমায় একবার ধোকা দিয়েছো, তুমি আমায় বারবার ধোকা দিতে পারবে। আমি জানি, আমি চলে যাব। ক্ষমা করো, ক্ষমা করো নন্দিনী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তোমায় যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে কোনোদিন আর কিচ্ছু তোমার কাছে লুকোবো না। এই দিব্যি তোমার। আরে দিদি, সারাদিন ধরে একা একা সমস্ত কাজ তুমি করছো। আমায় বলো কী কাজ করতে হবে, আমি তোমায় সাহায্য করতে চাই দিদি। পাগলি মেয়ে, এই তো সবে নতুন বিয়ে করে বাড়ি এলে, কাজ তো করবেই। আপাতত একটু বিশ্রাম করো, গ্রামগঞ্জ ঘুরে দেখো, আমি তো আছি। না দিদি না, এভাবে ঘরে বসে থাকার অভ্যেস আমার নেই। তাছাড়া তুমি এভাবে কাজ করছো, আমি কি করে বসে থাকি? বলো দিদি, কি করতে হবে আমায়? বলো না দিদি, বলো না। ও দিদি, আমি কি কিছু রাঁধবো? হ্যাঁ, ভালো কথা বলেছো। যেহেতু তুমি নতুন বউ, তাহলে আজকে দুপুরের রান্নাটা তোমার হাতে হলেই বেশি মঙ্গল। যাও, তুমি রান্নাঘরে গিয়ে মন মতো কিছু রান্না করো, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের স্বামীর কিন্তু বেশি ঝাল পছন্দ নয়, সুতরাং ওভাবেই রান্না করো বোন, তুমি যাও। ঠিক আছে দিদি, আমি ঘাটের পাড় থেকে রান্নার জল এনে এরপর সব কাজ শুরু করে দিচ্ছি। এতদিন এক শয়তানের জ্বালায় অতিষ্ঠ ছিলাম, এখন তার সাথে নতুন আরেক শয়তান যুক্ত হয়েছে। দুজনে কত পিরিত, ও গা জ্বলে যায়। এই মেয়ে, দাঁড়াও, তুমি বাবলুর বিয়ে করা নতুন বউ না? ও বাবারে, কি সুন্দর! হ্যাঁ গো মাসিমা, ঠিক বলেছ। মাথার চুলগুলো ঠিক যেন কালো মেঘের মতো ঘন। বাবা, আমার নাম নন্দিনী। আমি এই গ্রামে আগে থাকতাম না, তাই আপনাদের সঠিক চিনতে পারছিলাম না। আপনারা কারা গো? নতুন তো তাই চিনতে পারছো না, থাকতে থাকতে চিনে যাবে। আমরা তোমার সবচেয়ে আপন গো। এত সুন্দরী একটা মেয়ে এরকম সতীনের ঘরে কেন এলে বলো তো মা? হ্যাঁ, কি জঘন্য পরিবার, বিধবা বৌদি। না না না, এসব কি বলছেন কাকিমা? আমার স্বামী আমার মতো এক অসহায় মেয়েকে রাস্তা থেকে ধরে এনে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। বৌদি তো আমার মায়ের মতো ভালো। এখন তো বুঝতে পারছো না বোন, নতুন বিয়ের রং লেগেছে তো, তাই সময় গড়াক সব বুঝে যাবে, তখন আমাদের কাছেই আসতে হবে। শুনো, সময় থাকতে নিজের রূপ যৌবন দেখিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু বয়সে চুল পেকেছে, যা বলছি সত্যি বলছি। ওই বাবলুর বৌদিটা একদম ভালো না, আর বড় বউটা তো সারাক্ষণ হিংসে করে বেড়ায়। এ মা, ছি ছি, সকাল সকাল আপনারা শাশুড়ি বউ মিলে নিশ্চয়ই সকলের সংসারে এভাবে আগুন লাগানোর জন্য বের হন। একটা কথা শুনুন, এভাবে দখল করে কোনোদিন ভালোবাসা অথবা সম্মান পাওয়া যায় না, বুঝেছেন? এই যে ম্যাম সাহেবা, এখনো সেই কুটা বাছাই করে যাচ্ছ? রান্নাটা কখন বসাবে শুনি? একটু পর তো আমার দেওরটা চলে আসবে, তা তাকে কি তোমার মাথার লম্বা লম্বা কেশ খেতে দিবে নাকি? না বৌদি, আসলে হঠাৎ করে নতুন জায়গায় এত কিছু একসাথে করতে একটু সময় লেগে যাচ্ছে। তোমার কি কিছু লাগবে বৌদি? তোমার মাথাটা টিপে দিব নাকি আমি? বলো বৌদি। ও বৌদি, হয়েছে হয়েছে, ওসব আদিক্ষেতা না আমার দেওরকে দেখাবে। ওইসব আদিক্ষেতা আর এই ডাইনির মতো লম্বা লম্বা চুলের রূপ দেখেই তো ওকে ফাঁসিয়েছো। আমাকে ফাঁসানো অত সহজ হবে না, বুঝেছো? জলদি জলদি রান্না বান্না করো। বৌদি, তুমি সবসময় কেন আমায় এত ছোট করে কথা বলো? আমাকে তোমার দেওর নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি, আমি কেন আমার রূপে তাকে ফাঁসাতে যাবো বলো তো বৌদি? চাপায় যেমন জোর, কাজকর্মে যদি সেরকম জোর থাকতো সে কখন রান্নাগুলো হয়ে যেত। জলদি জলদি হাত চালাও চালাও। আরে বাহ, অনেক দিন হলো এরকম মজার খাবার খাইনি। আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। সব কি তুমিই রেঁধেছো ছোট বউ? হ্যাঁ হ্যাঁ গো, সব কিছু আমিই রান্না করেছি, তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। বাহ বাহ,
তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার হাতের রান্নাও ঠিক তোমার মতোই সুন্দর। এবার আমি বিয়ে করে একেবারে জিতে গেছি। বড় বউ, ছোট বউয়ের থেকে একটু রান্নাবান্না শিখো। হ্যাঁ রে ছোট, তুই কিভাবে এত মজার রান্না করেছিস আমাকে শিখিয়ে দিস তো, আমিও রাঁধতে চাই এভাবে। এইসব তুমি কি বলছো দিদি? তোমার হাতের রান্নার তো কোনো তুলনাই নেই। আমি বৌদির কাছে শুনেছি তুমি অনেক ভালো রান্না পারো। পরদিন সকাল সকাল বড় বউ তার স্বামীর জন্য গরম গরম রুটি আর তরকারি রান্না করে এবং তার স্বামীকে সেগুলো খেতে দেয়। না, কি রান্না করলে বড় বউ? খাবারগুলো খেয়ে একেবারে মনটাই নষ্ট হয়ে গেল। সব কিছু পানসে পানসে লাগছে। তোমাকে না বললাম ছোট বউয়ের মতো মজা করে রান্না শিখতে? এ কি বলছো? প্রতিদিন এত বছর কাজে যাওয়ার আগে আমার হাতের রুটি তরকারি ছাড়া তোমার চলতোই না, এখন হঠাৎ করে এগুলো তোমার ভালো লাগছে না? কারণ তখন আমার জীবনে ছোট বউ নন্দিনী ছিল না। ওর হাতের রান্না খেয়ে আমার যে আর কারো রান্নাই ভালো লাগছে না, বুঝলে তুমি? ওর মতো রান্না শিখবে তুমি, বুঝেছো? তোমার যদি এতই ছোট বউয়ের হাতের রান্নাই ভালো লাগে তাহলে ওর হাতের রান্নাই খাও, ওকে নিয়েই থাকো না। আমাকে কেন রেখেছো এই বাড়িতে? আমি চলে যাই বাপের বাড়ি। আমার ছোট বউ নন্দিনী যেমন সুন্দরী তেমন গুণবতী, তার সাথে কোনোদিন নিজেকে মেলাতে আসবে না। আর তোমার যদি চলে যেতে মন চায় তুমি চলে যাবে, আমার কিছু করার নেই। কি হে বন্ধু, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? নতুন বিয়ে করে ভুলে গেলে বুঝি বন্ধুকে? হ্যাঁ, তা বসো বসো, চা বানিয়ে দিই তোমায় এক কাপ। না বন্ধু, আমি চা খেতে আসিনি। আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল। কয়দিন যাবৎ হাতের অবস্থা বেশি একটু ভালো না। বুঝি বুঝি, নতুন বিয়ে করেছিস তো, তাই নতুন বৌদিকে এটা ওটা কিনে দিতে অনেক টাকা লাগছে। তা শুনলাম নতুন বৌদি নাকি দেখতে ভীষণ সুন্দরী। হ্যাঁ, দেখাবি না একদিন? কিরে? হ্যাঁ নিশ্চয়ই, একদিন আমার বাড়িতে আসিস। তার সৌন্দর্য এই পৃথিবীর কারোর সাথেই তুলনা করা যাবে না। আর তার মাথার চুলগুলো দেখলে যেন এক নেশায় পড়ে যায়। জাগে বন্ধু, জলদি টাকা কয়টা দে না, আমার একটু শহরে। বুঝেছি বুঝেছি, বৌদিকে শহর থেকে দামি উপহার দিবি। ঠিক আছে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা শুন, সামনের সপ্তাহে মস্ত বড় একটা অর্ডার আছে। তুই বেশি করে সেগুন কাঠ কেটে জোগাড় করে রাখিস। আমাদের শহরে যেতে হবে, অনেকগুলো কাঠের অর্ডার আছে বড় মালিকের। বাহ, এ তো খুবই ভালো সংবাদ। ঠিক আছে, আমি তোকে নিশ্চয়ই কিছু লাভের অংশ দিব, তবে আমায় টাকাটা দে বন্ধু। নন্দিনী, শহরের সবচেয়ে দামি গহনাটা তোমার জন্য নিয়ে এসেছি। দেখো বউ, পছন্দ কি হয়েছে? যদিও তোমার সৌন্দর্যের কাছে এটা কিছুই না, তারপরেও। এই খামাখা খরচ করার কি দরকার ছিল বলো তো? তার চেয়ে ভালো সংসারের কাজের জন্য কিছু নিয়ে আসতে। আমাদের হুট করে বিয়ে হয়ে যায়, তোমায় তো কিছুই দিতে পারিনি, তাই সামান্য এই উপহার তোমার জন্য। তা বলছি, ছোটর জন্য এত সুন্দর একটা গহনা আনলেন, আমার জন্য কিছু আনেননি? কি আনবো তোমার জন্য? 10 বছর ধরে আন্ডে পিন্ডে কম তো গিলছো না, বিনিময়ে কি দিতে পেরেছো? একটা সন্তানের ডাকও তো আমি শুনতে পারলাম না এখন পর্যন্ত। এইসব তুমি কি বলছো? সন্তান হওয়া না হওয়া বিধাতার হাতে, এটার জন্য তুমি দিদিকে কেন দোষারোপ করছো? চুপ কর ছোট, তোর আর আমার জন্য ঝগড়া করতে হবে না। তুই তোর স্বামীকে নিয়ে ভালো থাক। সবাই তোর মতো ভালো না রে ঝুমা। এই চামেলির কথা কোনো দিন মিথ্যে হয়নি। আমি তোকে প্রথম দিনই বলেছিলাম, এই হতচ্ছাড়ি ডাইনি এই সংসারে পা রেখেছে, তার মানে এই সংসারটা এবার ধ্বংস হবে। কিন্তু কিন্তু ছোটকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু সত্যি ও আমার স্বামীকে আমার বিরুদ্ধ করে দিচ্ছে মনে হচ্ছে। দিন দিন উনি যেন আমাকে আর দেখতেই পারছে না। কি করতে পারি এখন দিদি বলো তো? ঈশ্বর কি কোনোদিন আমায় সন্তান দিবে না? এভাবে আর চলতে দেওয়া যায় না। ওই হতচ্ছাড়িকে এখনই বাবলু পাগলের মতো ভালোবাসে, আর হতচ্ছাড়ি যদি কোনোভাবে গর্ভবতী হয়ে যায় তাহলে আমাদের দুইজনকেও হতচ্ছাড়ি বাড়ি ছাড়া করিয়ে ছাড়বে। জঙ্গলের ধারে আমার এক পরিচিত পাগলা বাবা বসে, সেই সমাধান করতে পারবে। কিন্তু দিদি, উনি কি করে এই সমস্যার সমাধান করবে? উনি কি আমায় সন্তান দিবে দিদি? হ্যাঁ? ধুর পাগলি, সন্তান দিয়ে কি করবি? এই হতচ্ছাড়ি ডাইনি যতদিন আছে তার রূপের নেশায় বাবলুর চোখে আর কিছুই পড়বে না। কাল সকালে ওই বাবার কাছে যাবি। ওর ওই রূপ, ওর ওই লম্বা চুল, এগুলো আমাদের ধ্বংস করতে হবে, তবেই আমরা জয়ী হব।